হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। অনেকদিন পর তোমাদের সাথে একটা খুব সুন্দর একটা নতুন ভিডিও শেয়ার করতে চলেছি। আর তোমরা তো আমার লাস্ট ভিডিও দেখলেই যে আমরা আমেরিকায় আসার পর যে ঘুরতে গিয়েছিলাম, ইউসেমিটি ঘুরতে গিয়েছিলাম, সিকুয়া ন্যাশনাল পার্কে গিয়েছিলাম। একটা খুব সুন্দর নতুনত্ব জিনিসও দেখতে পেয়েছিলাম, পৃথিবীর সবচেয়ে লম্বা আর অনেক পুরনো গাছ। আজকে তোমাদের সাথে একটা খুব সুন্দর মুহূর্ত বা খুব সুন্দর একটা জিনিস শেয়ার করতে চলেছি, যেটা সত্যি কোনোদিন আমি সেভাবে ক্যামেরার সামনে বলতে পারিনি বা ভিডিওটা সত্যি করা হয়নি। বাট হঠাৎই আমার মনে হলো যে অ্যাকচুয়ালি ডেটটা দেখেই বিশেষ করে মনে হয়েছে যে এইটা তোমাদের সাথে শেয়ার করলে আশা করি একটু হলেও ইন্টারেস্ট পাবে। তো প্রথম কথা হচ্ছে যে তোমরা বুঝতেই পারছো যে আজকে আমি কি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। দিদি নাম্বার 1-এ আমাদের অভিজ্ঞতার গল্প। তো যাতে কোনো কিছু মিস না হয় তার জন্য আমি একটা পেপারে সবকিছু লিখে বসে পড়েছি, যে প্রত্যেকটা যাতে পয়েন্ট আমি কি বলবো টাচ করে যেতে পারি। তো ওই জন্য আমি একদম লিখে লিখে বসেছি। তো প্রথম সেটা হচ্ছে যে আজকে যে ভিডিওটা তোমরা দেখতে পাবে সেটা অলরেডি ওখানে 30শে মার্চ হয়ে গিয়েছে। আর 30শে মার্চ দিনটা আমার কাছে ভীষণ স্পেশাল। না, 30শে মার্চের আগে বলে রাখি 23শে মার্চ দিনটা বিশেষ করে আমার কাছে স্পেশাল। কারণ হচ্ছে যে 23শে মার্চ 2023-এ আমি আর বাবা দিদি নাম্বার 1-এ খেলতে গিয়েছিলাম। ওই দিন আর কি শুটিংটা হয়েছিল, বাট টেলিকাস্টটা হয়েছিল 30th মার্চ। তো আমি আর ও সেদিনকে এই আমেরিকাতে বসেই লাস্ট চায়নাতেও আমরা এটা করেছিলাম, বাট ভিডিওটা কোনো কারণে করা হয়ে ওঠেনি। বাট সেদিনকে দেখতে হঠাৎ মনে হলো যে এই জিনিসটা তোমাদের সাথে শেয়ার করাটা খুব দরকার, তো তাই জন্যই এই ভিডিওটা করা। তো আমরা 23শে মার্চে আমি আর ও দুজনে মিলে আমাদের দিদি নাম্বার 1-এ এপিসোডটা দেখছিলাম। আর দিদি নাম্বার 1-এ আমরা তো গিয়েছিলাম আমি আর বাবা, বাবা মেয়ের এপিসোড ছিল। তো ওই দিন কি হয়েছে না হয়েছে সেই সমস্ত কিছু আজকে তোমাদের সাথে আমি একদম ডিটেলসে শেয়ার করব। আর ওখানে কি করে অডিশন দিয়ে চান্স পেলাম সেটাও শেয়ার করব। তো চলো স্টার্ট করি। প্রথমে বলি যে অডিশনটা কিভাবে হয়েছিল বা অডিশনে কিভাবে আমি চান্স পেয়েছিলাম। প্রথম কথা বলে রাখছি যে অডিশন আমি দিদি নাম্বার 1-এ বহু আগে থেকেই দিচ্ছি। বলতে পারো যে আমি যখন চান্স পেয়েছিলাম, অডিশনে যখন সিলেক্ট হলাম, তার আগে মোটামুটি 10-12 বার তো আমি অডিশন দিয়েইছি, ঠিক আছে। আর ওদের অডিশনটা হচ্ছে আমি আর মাই মেনলি যেতাম অডিশন দিতে। তো ওটা হতো রাজারহাটে ডিআরআর স্টুডিওতে। এবার অডিশনের একটা ব্যাপার বলি, সেটা হচ্ছে যে যখন খেলা চলে, দিদি নাম্বার 1 শোটা চলে বা ওদের চ্যানেলের যে রিয়েলিটি শোগুলো আছে ওখানে অংশগ্রহণ করার জন্য ওরা একটা নাম্বার দিয়ে দেয় বা মেইলও দিয়ে দেয়। তো মেইলও করতাম আর নাম্বারে হোয়াটসঅ্যাপও করতাম, ওরা হোয়াটসঅ্যাপ নাম্বার দিত। তো ওখানে আবার হোয়াটসঅ্যাপও করতাম। কিছু না, একটা ফটো পাঠাতে হতো, একটা সুন্দর দেখে ছবি, সেখানে তার নিচে লিখে দিতে হতো যে নাম, ঠিকানা, ফোন নাম্বার, মেইল অ্যাকাউন্ট, এইসব। তো প্রথম ওগুলো করতাম, কল আসতো, নাম্বারে চলে যেতাম আমি আর মা। ওখানে গিয়ে তো ফার্স্ট একটা ফর্ম ফিল আপ করতে হতো। যদি আমার কাছে ফর্মের কোনো কপি থেকে থাকে, ফটো যদি তোলা থাকে, তাহলে আমি শেয়ার করে দেবো। তোমরা গুগলে বা নেটে পেয়ে যাবে। ফর্মে কি কি থাকে সেগুলো আমি তোমাদের বলছি। নাম, ঠিকানা, তারপরে বয়স, একটা ফটো নিয়ে যেতে হয়। ফটোটা আর কি ফর্মের সাইডে ওরা স্টেপল করে দেয় বা আঠা দিয়েও লাগিয়ে দেয়। আর হচ্ছে মেইল অ্যাকাউন্ট দিতে হয়, ঠিকানা, নিজের সম্বন্ধে কিছু আর কি লিখতে বলে, বা দিদি নাম্বার 1-এ কেন আসতে চান বা নিজেকে কেন দিদি নাম্বার 1 মনে করেন সেই নিয়ে একটা এরকম 3-4 লাইনের এরকম দাগ থাকে, ফাঁকা ব্ল্যাঙ্ক থাকে, সেখানে তোমাকে লিখতে হবে। তুমি বাংলাতেও লিখতে পারো, ইংলিশেও লিখতে পারো। ওই ফর্মটা ফিল আপ করে তোমার যতক্ষণ না নাম্বার আসে তোমাকে ওয়েট করতে হয়। এবার হচ্ছে অডিশন রুমে যে যাচ্ছি, তখন আমার কল আসে। তো অডিশন রুমে ঢুকে যে প্রশ্নগুলো করতো, প্রথমেই বলতো নাম, কোথা থেকে এসেছি, তারপরে বলতে হচ্ছে যে আপনার সম্বন্ধে বলো, আপনি কেন দিদি নাম্বার 1-এ আসতে চান। এই যে প্রশ্নটা, এই প্রশ্নটাকেই না এই প্রশ্নের যে অ্যান্সারটা, সেটা তোমাকে বাড়ি থেকে না একদম ভালো করে ভেবে নিয়ে যেতে হবে। সেটাকে না খুব সুন্দর করে ওদের কাছে প্রেজেন্ট করতে হবে, বলতে হবে। আর বলা এই না যে বাড়ি থেকে পড়ে এসছি গড় করে বলে দিই, ওরম করলে কিন্তু হবে না।
তো তোমাকে একটু এক্সপ্রেশন দিয়ে, একটু এক্সাইটমেন্ট হয়ে, একটু মুখে স্মাইল রেখে মানে আসার জন্য যে তুমি কতটা আগ্রহী সেটা যাতে ওরা বুঝতে পারে, তো সেই রকম মানে ভাবে তোমাকে কি বলতে হবে। যাই হোক, এবার অডিশন দিলাম, যা জিজ্ঞেস করলো সেটা আর কি বললাম। তারপর ওরা জিজ্ঞেস করে যে থার্ড রাউন্ডের নাম কি, কালকের এপিসোডটা কি দেখেছেন, ওখানে কারা এসেছিল, কারা গান করতে এসেছিল, যারা গান করতে আসে তাদের যে কোনো 4 জনের নাম বলুন, 5 জনের নাম বলুন, এরকম না অনেক মানে ঘুরিয়ে পিছিয়ে প্রশ্ন করে। তারপর লাস্ট রাউন্ডের নাম কি, জ্যাকপট রাউন্ডে কি গিফট দেয়, মানে এইসব এরকম প্রশ্ন আর কি করে। কারণ যেদিনকে ফোন করতো অডিশনের জন্য তার 3-4 দিন আগের এপিসোডগুলো ভালো করে দেখে নিতাম, দেখে একদম খাতায় লিখে নিয়ে যেতাম যে এরা এসেছিল, এই হয়েছিল। মানে যেমন আমাদেরটা বাবা মেয়ের এপিসোড ছিল, তেমনি অনেক সময় থাকে শাশুড়ি বৌমার এপিসোড, তারপরে জামাই শাশুড়ির এপিসোড, ভাই বোনের এপিসোড। তো ওই রকম ওরা একটা সপ্তাহে কিন্তু করে। তো মানে এগুলো আমি লিখে নিয়ে যেতাম। অডিশন হলো, 3-4 মিনিটের অডিশনটা হয়। অডিশন যখন হয়ে গেল, জাস্ট যাওয়ার সময় বলে ঠিক আছে যদি সিলেক্টেড হন তাহলে ফোন করো। তুমি যখন সিলেক্ট হবে না তুমি ঠিক বুঝতে পারবে, কারণ ওরা না ফর্মের পেছনে ফটাফট কিছুটা লিখে নেয়, তোমাকে যা যা প্রশ্ন করে সেখান থেকে তুমি যে যখন নিজের সম্বন্ধে কিছু বলবে তো ওখান থেকে ওরা কিছু কন্টেন্টটা পেয়ে যায়, ওরা কিছু পয়েন্ট পেয়ে যায়, তো সেগুলো না ওরা লিখে রাখে। এবার যে অডিশনটার মাধ্যমে মানে সিলেক্ট হয়েছি সেটা বলি, সেটা হচ্ছে আমাদের বাড়ির কাছেই হয়েছিল, সোদপুরে। তো আমার বাবা সকালবেলায় গিয়ে একদম লাইন দিয়েছিল, ভোর 5টায় বলতে গেলে। বলে না যে পরিশ্রম করলে সত্যি সেটা সার্থক হয়, তো বাবার এই ইনিশিয়েটিভটাই ছিল বলে মানে শেষ পর্যন্ত বাবার আমি দুজনে মিলেই সেই কি বলবো জিতে আসতে পেরেছি, এটা আমার বিশ্বাস আর কি। সেদিন ওয়েদারটা খুব ভালো ছিল, কারণ মানে আমি সকালে না আগের দিনকে ওয়েদার দেখছিলাম যে বৃষ্টি হবে, বাট সেদিন বৃষ্টি হয়নি। এটা খুব ভালো একটা দিন ছিল। ফর্ম দিল, ফর্মটা ফিল আপ করলাম, করার পরে এক এক করে ডাকলো, অডিশন দিলাম। আমাকে অডিশনের প্রথম প্রশ্ন নাম কি জিজ্ঞেস করেছিল, দিয়ে তারপরে আমাকে বললো যে কেন দিদি নাম্বার 1-এ আসতে চাই, কেন দিদি নাম্বার 1-এ খেলতে চাই। প্লিজ এই কথাটা না কেউ বলো না যে আমি রচনাদির সাথে দেখা করতে চাই, এই কথাটা কেউ বলো না। আমি বলেছি আমার কথা যে আমি তখন কি করি, আমি যে বাবার বিজনেসে রয়েছি, বাবার সাথে আমাদের শোরুমে যাই, এইসব কথা ছোট থেকে সবকিছু কথাই বলেছিলাম। তো ওনারা না আমাকে অনেক প্রশ্ন করেছিল ওই রিলেটেড, মানে আমি যা যা বলছিলাম সেইভাবে, যে আমি কোন কলেজ থেকে পড়াশোনা করেছি, কি নিয়ে পড়েছি, জুয়েলারি প্রতি ইন্টারেস্টটা কবে থেকে হলো, মানে এইসব প্রশ্ন ওরা আমাকে করছিল। আর না ফর্মের পেছনে মানে খুব লিখছিল। তো যাই হোক, তারপরে আমি একাই অডিশনটা দিয়েছিলাম, আর কেউ দেয়নি। আর আমার কোনো অন্যরকম প্রশ্ন করেনি যে থার্ড রাউন্ডের নাম কি ছিল বা আগের দিন কি হয়েছে না হয়েছে, সব কিছু জিজ্ঞেস করে। তো এইসব প্রশ্ন করলো, করার পরে বললো যে ঠিক আছে যদি তুমি সিলেক্ট হও তাহলে আমরা কল করব। এবার একটা কথা, মানে এতবার অডিশন দিয়েছিলাম তো আমার কোথাও না সেই একটা গ্রিন সিগন্যাল ব্যাপারটা বলে না, সেটা হয়েছিল মনে, যে আমি মনে হয় সিলেক্ট হয়েছি। কারণ ওরা এরকম প্রশ্ন আগে কখনো আমাকে করেনি, আর এত কিছু লেখালেখি করছিল, মনে হচ্ছে একটা হলেও চান্স হতে পারে। ফার্স্টবার যে সিলেক্ট হওয়া মানেই একদম ডাইরেক্ট তুমি শোতে চলে গেলে সেটা কিন্তু নয়, তারপরেও কিন্তু আরেকটা রাউন্ড হবে। ওই দিন তো অডিশন হয়ে গেল, তারপরে 5 দিন পর ফোন করেছে, ফোন করে বলছে যে আপনি কি অনিতা কর্মকার বলছেন? বললাম হ্যাঁ। বললাম দিদি নাম্বার 1 থেকে ফোন করছি, আপনি ফার্স্ট রাউন্ডের জন্য ফার্স্ট অডিশনে সিলেক্ট হয়েছেন, এখন সেকেন্ড অডিশন দিতে হবে, সেটা দিতে হলে আপনাকে ডিআরআর স্টুডিওতে চলে আসতে হবে। আমি তো সেই শুনে ভীষণ আনন্দ পেয়েছি যে ফার্স্ট অডিশন মানে ফার্স্ট রাউন্ডটা ক্লিয়ার হয়েছে, এবার সেকেন্ড রাউন্ডটা হবে আমার। তো বললো যে আপনি যখন আসবেন আপনি আবার বাবাকে নিয়ে আসবেন, কারণ অডিশনটা আপনার আর আপনার বাবার হবে, মানে দুজনের একসাথে। আমি বললাম আচ্ছা ঠিক আছে তাহলে তাই হোক। দিয়ে বাবাকে নিয়ে পরের দিন গেলাম, গিয়ে সেদিন দেখলাম মানে ওই 6-7 জন মতন মোটামুটি ছিল। গিয়ে আমাদের প্রশ্ন করলো, বাবাকে জিজ্ঞেস করলো যে মেয়ের সম্বন্ধে কিছু বলুন, মেয়ে ছোটবেলায় কিরকম ছিল, মেয়ের প্রিয় খাবার কি, মানে এইসব আর কি প্রশ্ন জিজ্ঞেস করছিল। আর ওরা কিছুটা লিখছিল খাতায়। দিয়ে বললো আচ্ছা ঠিক আছে, যদি একদম ফাইনাল সিলেক্ট হয়ে যাও তাহলে তোমাকে ফোন করব। যাই হোক, ওখান থেকে অডিশন দিয়ে বেরোলাম, বেরিয়ে বিধাননগর স্টেশনে দাঁড়িয়ে আছি বাড়ি ফিরবো বলে। ট্রেন ঢুকছে ওইটাই। তো আমাকে আমার ফোনে হঠাৎ করে একটা ফোন আসে, একটা আননোন নাম্বার থেকে ফোন আসে। ফোন করে বলছে যে হ্যালো আপনি কি অনিতা কর্মকার বলছেন? বললাম হ্যাঁ। বলছে আমি দিদি নাম্বার 1 থেকে ফোন করছি, কালকে আপনার শো আছে, আপনি সিলেক্টেড। আমি না মানে বুঝতে পারিনি, আমি বললাম হ্যাঁ আমি সিলেক্টেড।
বলছে হ্যাঁ আপনি আর আপনার বাবা দুজনের কালকে শো আছে, ফাইনাল শো, কালকে সকালকে দুজনে চলে আসবেন, বাকি ডিটেলস আপনি বাড়িতে যান, 1 ঘন্টা পর আমাকে ফোন করবেন বা এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন, আমি আপনাকে সব ডিটেলস জানিয়ে দেবো। তো আমি বললাম সত্যি আমি সিলেক্টেড, মানে আমি বিশ্বাস হচ্ছে না। আর এতটাই আমি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম, আমি লিটারেলি স্টেশনের মধ্যে লাফাচ্ছিলাম। আর ওই লাফানোর চক্করে এক পায়ে জুতো আমার পড়ে গেছে রেল লাইনে। আর ঠিক ওই টাইমে বিধাননগরে স্টেশন দিয়ে ট্রেনটা ঢুকছে। কি বলবো, ওই বলে না যে এক্সাইটমেন্টে চারিদিকটা সব সেই কিরম একটা হয়ে যায়, তো আমার ওটা হয়ে গিয়েছিল। মানে একটা জায়গায় নিজে খেলতে যাব, সেখানে নিজেকে দেখবো অ্যাজ এ পার্টিসিপেট হিসেবে, সেটা আমার মানে ভীষণ একটা রকমই ইচ্ছা ছিল। আমি ভীষণ ভালোবাসি এইসব রিয়েলিটি শোগুলো দেখতে। আমি তখন বাবাকে বললাম, বাবা দিদি আমার থেকে ফোন এসছে, আমরা দুজন সিলেক্টেড। তো বলে হ্যাঁ তাই নাকি? বললাম হ্যাঁ, কিন্তু তোমার আর আমার জুটিতে খেলা হবে। বাবা বলে ও আমাকেও যেতে হবে? বললাম হ্যাঁ হ্যাঁ বাবা, একদম টেনশন করো না। আর আমার বাবা হচ্ছে এমন একটা মানুষ যে কোনোদিন দিদি নাম্বার 1 দেখেনি, ঠিক আছে? মানে রোববার হলে মাঝে মাঝে আসতো, এসে বসে দেখতো, বাট ওইভাবে কখনোই দেখতো না। বাবা বলে হ্যাঁ আমাকেও যেতে হবে। বলছি হ্যাঁ হ্যাঁ বাবা চলো, কিছু হবে না। বড় বাবা বলছে না মাকে নিয়ে যা। বলে মাকে নিয়ে গেলে হবে না, তোমাকেই যেতে হবে, কারণ বাবা মেয়ের জুটিতে কালকে খেলাটা হবে। আর কালকে তুমি ভাবো, মানে একটা দিন আমি টাইম পাইনি যে নিজেকে একটু গ্রুমিং করবো। মানে তোমরা বুঝতে পারছো তো ব্যাপারটা, যে এতবার অডিশন দিয়েছি, কবে থেকে আমার যাওয়ার ইচ্ছা ছিল। মানে 10-12 বার বলছি, সেটা কি বছরে 10-12 বার সেটা না, মানে 2 বছর ধরে ব্যাপারটা ট্রাই করছি। বাড়িতে গেলাম, মাকে কিছু বলিনি। মা বলছে কি রে কেমন অডিশন হলো? আচ্ছা হ্যাঁ ভালোই হয়েছে। মা বলছে কিছু ফোন টোন করলো, কিছু বললো? বললাম মা ফোন করেছি, আমরা সিলেক্টেড, কালকে আমাদের শুটিং। মা বলে হ্যাঁ কালকে শুটিং? আর সবচেয়ে বড় কথা, আমার ভাইয়ের তখন এইচএস পরীক্ষা ছিল, কারণ এই মার্চ মাসেই কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষাটা হয়। তো আমার খুব ভালো মনে আছে যে 23 তারিখে আমার ভাইয়ের ফিজিক্যাল সায়েন্স পরীক্ষা ছিল। মা তো ভীষণ খুশি, মা বলছে বাবা আমি যেতে পারিনি, তুই যাচ্ছিস, এটাই আমার কাছে অনেক। যে বড় কথা ওই বছরই না আমার জানুয়ারি মাসে আমার রেজিস্ট্রি ম্যারেজ হয়েছিল। তো আমি শ্বশুর বাড়িতেও সবাইকে ওদেরকেও জানাই যে এরকম দিদি নাম্বার 1-এ যাচ্ছি আমি আর বাবা খেলতে। ওরা ভীষণ খুশি হয়েছিল। ওরা না লিটারেলি আমাকে মানে গাইড করছিল যে এইটা দেখে যাও, ওটা দেখে যাও, ঠিক করে মাথা ঠান্ডা করে খেলবে। বর তো শুনে বলছি যে যাও তোমাকে আমি টিভিতে দেখতে পাবো, এটাই আমার কাছে অনেক। আর ও তখন আমেরিকায় ছিল। ও বলছে যাক ভালো করে মাথা ঠান্ডা করে খেলবে, আমি সবসময় তোমার পাশে আছি। ওরা আমাকে বলেছিল 4টে শাড়ি নিয়ে যেতে। সে কি 4টে শাড়ি, সেগুলো আবার ফটো তুলে ওদের পাঠাতেও হবে বলেছে। বেশি ওই চকমকি শাড়ি হলে হবে না, স্লিভলেস ব্লাউজ হলে চলবে না, এসব বলে দিয়েছিল। আর সাথে হচ্ছে গয়নাও, মানে ওটার সাথে কি সেট পরবে সবকিছু। আর হ্যাঁ মেকআপ টেকআপ কিছু আনতে বারণ করেছিল, সব ওরাই করে দেবে। এরপর হচ্ছে 23শে মার্চ, মানে এটা আমি যে লাস্ট যে ঘটনাগুলো বললাম সেটা তো 22শে মার্চের অবধি কমপ্লিট হয়ে গেল। এবার হচ্ছে 23শে মার্চ। 23শে মার্চ সকালবেলায় একদম মানে আমার তো 22 তারিখে রাতে ঘুমই হয়নি। সকালবেলায় আমি আর বাবা দুজনে মিলে চলে গেলাম সোজা ডিআরএস স্টুডিওতে। আমাদের কল টাইমটা ছিল হচ্ছে সকাল 11টার সময়। তো সকালবেলায় গেলাম, সকালে ওরা পৌঁছাতে বলেছিল 7টা থেকে 8টার মধ্যে। তো আমরা 8টার দিকে গেলাম, কারণ গিয়ে আমাদের মেকআপ করতে হবে। আর আমি তো একাটা, আমার মতো আরো 3 জন রয়েছে জুটি। তো সবার মেকআপ হবে, প্লাস বাবাদেরও মেকআপ হবে। তারপর কি ড্রেস পরবো ম্যাচিং করে সেটা ওরা সিলেক্ট করে দেবে। তো এত কিছু করার জন্য আমি বলেছিল যে হাতে টাইম নিয়ে আসবেন, 7টা থেকে 8টার মধ্যে ঢুকলে মানে যারা পার্টিসিপেন্ট না, যারা ওখানে খেলতে যায় ওদেরকে না খুব ভালো আর কি আতিথেয়তা করে। তো ফার্স্টে গেলাম, গিয়ে ওরা সকালে ব্রেকফাস্টটা দিল একটা প্যাকেটের মধ্যে। স্যান্ডউইচ ছিল, প্যাটিস ছিল, মিষ্টি ছিল, আর কি ছিল, বরফি ছিল, কাজু বরফি, ওই মিয়ামরের প্যাকেট দিয়েছিল। তো যাই হোক আমরা ব্রেকফাস্টটা করলাম। মেকআপ হওয়ার পর বললো যে কি ড্রেস পরবে সেই শাড়িটা ওদেরকে আগে দিয়ে দিতে হয়, সবকিছু ওরা সিলেক্ট করে দেবে। আর তোমার কাছে যদি কিছু অর্নামেন্টস নাও থাকে, ওরা কিছু একটা না জোগাড় করে, মানে তোমার ওই ড্রেসের সাথে কোনটা ভালো লাগে ওটা ওরা করে দেয়। আর শুটিংয়ের পরে তারপরে ওটা কিন্তু ওরা নিয়েও নেবে। যাই হোক সেটা অবভিয়াসলি নিয়ে নেবে, কারণ ওটা ওদেরই জিনিস। ফার্স্ট ওই দরজাটা খুলে দিদি নাম্বার 1-এর স্টেজটা জাস্ট দেখলাম। মানে এত লাইট, এতদিন যে স্টেজটা টিভিতে দেখে এসেছিলাম সেটা চোখের সামনে দেখছি। একটা আলাদা মুহূর্ত, যেটা মানে সত্যি আমি হয়তো বলে বোঝাতে পারবো না। তো ফার্স্ট হচ্ছে 12টার সময়, 12টা হ্যাঁ ওরকমই বাজে, আমাদের শুটিংটা স্টার্ট হলো। তো আমি আর বাবা তো ফার্স্টেই দাঁড়িয়েছিলাম।
বাট ওই যতক্ষণ খেলা হয় ততক্ষণই তোমাকে ওইখানে দাঁড়িয়ে থাকতে হয়, বাকিটা টাইম পেছনে চেয়ার দেয়, চেয়ারে বসিয়ে। প্রথমে আছে রনিতা কর্মকার, রবীন্দ্রনাথ কর্মকার। নমস্কার দিদি, কেমন আছো? ভালো আছি, তুমি কেমন আছো? আমিও খুব ভালো আছি। আমরা সোদপুর থেকে আসছি, আমাদের হচ্ছে গোল্ড জুয়েলারি বিজনেস। তো বাবা আমি কিভাবে এই ব্যবসাটা করছো? হ্যাঁ, সেই গল্প তোমাকে শোনাতে এসেছি। একটাই মেয়ে রবীন্দ্রনাথ বাবু আপনার? একটাই মেয়ে, তাহলে খুব আদরের। আর এক ছেলে। খুব ভালো, শুনবো সব গল্প। ফার্স্ট রাউন্ডে খেলা শুরু হলো। যে গেমটা দিয়েছিল, গেমটা সত্যি খুব কঠিন একটা গেম ছিল, কারণ ওই যে ড্রাই আইস, ওই এক বালতি আইস, অত ভারী বালতি, ওটা নিয়ে ওই নিচে ফেলা, মানে টু টাফ। প্রত্যেকে বলেছিল যে মারাত্মক একটা কঠিন খেলা দিয়েছে। তার মধ্যে শাড়ি পরে আছি, ও এত দূরে দূরে না, সে ওটাকে বালতিটা ধরে মানে দৌড়ে এসে তাড়াতাড়ি করে টাইমের মধ্যে করা, মানে খুবই আর কি কষ্টকর ব্যাপার। দিয়ে আবার ঢালা। প্রত্যেকটা রাউন্ডের ছোট ছোট ক্লিপ তো তোমাদের দেখিয়েই দিচ্ছি। তো ওই রাউন্ডটাতে তো ভালোই খেলা হয়েছে, খুব মজাও হয়েছে। আর যখন এক একটা খেলা চলছিল না, ওখান থেকে মানে মাইকে ওরা বলছিল হাততালি হাততালি, মানে ধরো আমি খেলছি তো বাকি তিনজন ওরা হাততালি দিচ্ছে, মানে জাস্ট আমাদেরকে আরো এনকারেজ করার জন্য। আর একটু অ্যাক্টিভিটি করতে বলে। যখন গানের রাউন্ডটা হচ্ছিল, তো গানের তালে তালে একটু নাচ করা, একটু অ্যাক্টিভিটি করা। তো ওরা সেটা আর কি ক্যামেরাতে আর কি চোখে ধরে। তারপর তো গানের রাউন্ড ছিল, গানের রাউন্ডেও মোটামুটি ভালো স্কোর করেছি। আর হ্যাঁ, ওই যে একটা গানের রাউন্ডে, সেকেন্ড রাউন্ডে যে গানগুলো হয়েছিল না, ওই গানের মানে দুটো প্রশ্নে আমার বাবা ভীষণভাবে হেল্প করেছে। প্রথম হচ্ছে যেটাতে যে গানটা ছিল, একটা যেটা সোনা বলেছিলাম, ওটা তো মানে বাবাই হেল্প করে দিয়েছিল। তোমাদের জাস্ট একটা ছোট ভিডিও আমি স্লোতে আর কি দেখাচ্ছি, যে বাবা কানের কাছে এসে বলে দিচ্ছি যে সোনা সোনা। গানের কথায় কোন ধাতুর উল্লেখ আছে বলো? আর আমি না ওই টাইমে না বাজারটা প্রেস করার পর পুরো মানে ব্ল্যাক আউট হয়ে গেছিলাম, মানে কি আনসার দেবো মানে জানি না কি হয়ে গেছিল। মানে আমার এক্সপ্রেশনটা দেখলে তোমরা বুঝতে পারবে, মানে আমি যে সোনাটা সোনা এইভাবে বলেছি। সোনা। খুব ভালো ভালো গিফট পেয়েছি, দোলনা পেয়েছি, যেগুলো আমার বাড়িতে এখনো রয়েছে। থার্ড রাউন্ডটা যে দেয়, থার্ড রাউন্ডটা হচ্ছে কানে হেডফোন রাউন্ডটা দেয়। ওইখানে তো কানে হেডফোনটা যে দেয় না, ওটা হচ্ছে সত্যি অনেক জোরে আওয়াজ হয়, মানে কে ওইখান থেকে কি বলছে সত্যি শোনা সম্ভব না, শোনা যায় না। মানে খেলা তো খেলাই হবে। তো ওইটা একটা খুব মজার রাউন্ড ছিল, কে কি বলছে না বলছে, উল্টো পাল্টা সবাই বলছে। মেন হচ্ছে দ্বিতীয় নাম্বার ওয়ানে লাস্ট রাউন্ডে প্রত্যেকে স্কোরটা তোলে, যেটা আমার ক্ষেত্রেও হয়েছিল, যে লাস্ট রাউন্ডে ম্যাক্সিমাম স্কোরটা আমি তুলেছি। আর যেটা পারি, মানে যেটা আমি জানি যে পারবো না বলতে, সেটাতে আমি বাজারটা প্রেস করিনি, ছেড়ে দিয়েছি। যেমন সম্পর্ক প্রশ্নটায় আমি না বুঝতেই পারছিলাম না, আর বাবাও মানে বাবাও ঠিক আর কি শিওর ছিল না যে ওটা কি হবে অ্যান্সারটা। তাহলে ঠিক আছে ছেড়ে দিই, একটা প্রশ্নের অ্যান্সার ছেড়ে দিই, বাকিগুলোতে স্কোর করব। লাস্ট যে কোয়েশ্চেনটা দেয় সেটা 30 পয়েন্টসের, ওটা দিয়েছিল সহজ পাঠ। মানে ওইটা দেখা মাত্র আমি এতটাই শিওর ছিলাম যে হ্যাঁ এটাই হবে, কিন্তু মানে প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার তুমি জানবে। মেন হচ্ছে ওই যখন বলে এবার বলোটা না চট করে বলে, এবার যেই বলবে সঙ্গে সঙ্গে তোমাকে প্রেস করতে হবে। অ্যান্সারটা তো একদম শিওরই ছিলাম যে সহজ পাঠই হবে, বাট বাজেটটা প্রেস যে করতে পারবো ওটা নিয়ে প্রচন্ড টেনশন ছিল। যেই বাজেটটা প্রেস করেছি, যখনই বললো যে রনিতা, আমি সেই আনন্দে ওটা এরকম করে বাড়ি মেরে বলেছি সহজ পাঠ। এবার বলো রনিতা। সহজ পাঠ। যখন লাস্ট অ্যান্সারটাই আমি অ্যান্সার দিলাম, দিয়ে বললো যে আজকে দিদি নাম্বার 1 রনিতা কর্মকার এবং রবীন্দ্রনাথ কর্মকার। আমি জাস্ট মানে সেই মুহূর্তটা কি বলবো, একটা অদ্ভুত একটা মুহূর্ত ছিল। মানে আমি কেঁদে দিয়েছিলাম যে শোটায় আসার জন্য আমি লাস্ট এতগুলো দিন, এতগুলো মানে এতটা জার্নি করে এসে, এতবার অডিশন দিয়ে এসেছি শুধুমাত্র এখানে এসে খেলার জন্য। সেইখানে দাঁড়িয়ে আমি জিতে যাচ্ছি, আমি আর বাবা দুজনে মিলে। তো এটা আমার কাছে মানে এটা একটা আলাদাই দিন ছিল, আলাদাই একটা মুহূর্ত ছিল। পাঁচটা প্রশ্ন শেষ, এই রাউন্ডের খেলা শেষ। লাস্ট রাউন্ডে দুর্দান্ত পারফরম্যান্স আজকে দিদি নাম্বার 1 রনিতা কর্মকার, রবীন্দ্রনাথ কর্মকার।
রচনা দিয়ে আমাকে বলছে তুমি জিতেছো, এটা আনন্দ করো, বাবার সাথে এসেছো, বাবাকে নিয়ে খেলেছো, তোমার কাছে একটা খুব স্পেশাল মুহূর্ত। তো যাই হোক, এরপরে মোটামুটি কান্না করা পর টিস্যু দিয়ে মুখটুক মুছে তারপরে ছিল মেন রাউন্ড, সেটা হচ্ছে জ্যাকপট রাউন্ড। এটা একটা এক্সট্রা গিফট যাকে বলে। আর যেই জ্যাকপটে উইন্ডোটা খুলেছে, ও মাই গড, আমি দেখছি ওয়াশিং মেশিন। তারপরে মনে হচ্ছে না, ওয়াশিং মেশিনটা বাড়ি নিয়ে যেতেই হবে, কারণ বাড়িতে ওয়াশিং মেশিন নেই। এটা নিয়ে গেলে মায়ের ভীষণ হেল্প হবে, কারণ ওই মা সারাদিন এত কাচাকুচি করে, বসে খুব কষ্ট হয়। চাদর, বড় বড় জিনিসগুলো 3 অক্ষরে 5টা এমন শব্দ বলো যে শব্দে দ আছে। আমি বিশ্বাস করতে পারিনি যে জ্যাকপট রাউন্ডটাও জিতে যাবো। আমি ওয়াশিং মেশিনটা পেয়েছি, এটা আমার কাছে একটা ভীষণ খুশির একটা ব্যাপার। জ্যাকপট। জ্যাকপট। ফুললি অটোমেটিক ওয়াশিং মেশিন। 15 সেকেন্ডস টাইম, 5টা 3 অক্ষরের শব্দ যার মধ্যে দ আছে। স্টার্ট। দরদ, দরিদ্র, দোপাটি, দোলনা, দাদরা। একদম কারেক্ট, ফ্যান্টাস্টিক। খেলাধুলা তো হয়ে গিয়েছে, ওই গিয়ে বাবাও জড়িয়ে ধরে খুব আনন্দ পেয়েছে। মা গিয়েছিল, মা খেলার মাঝখানেই চলে এসেছিল, কখন এসেছিল আমি জানি না। তখন আমরা খেলছিলাম, আমি রচনাদির পাশেই দাঁড়িয়েছিলাম। আমাকে রচনাদি মনে আছে এখানে হাত দিয়ে বলেছিল যে রনিতা তুমি খুব ভালো খেলেছো আজকে। তো এরকম এই কথাটা যে গায়ে হাত দিয়ে বলেছে, সেটাও আমার কাছে একটা উপরি পাওনা বলতে গেলে। উইনার ট্রফি নিলাম, এখানে ব্যাচ শেষে পড়ালো, যা যা গিফট দেখায় না সবকিছু গিফটই কিন্তু দেয়। শুটিং শেষ হয়ে গেল, মা তো স্টেজে উঠে আমাকে জড়িয়ে ধরে গেছে, তুই দিদি নাম্বার 1 হয়েছিস, আমি আর কিচ্ছু চাই না, আমি আর অডিশন দিতে আসবো না, খেলতেও চাইবো না, তুই যে হয়ে জিতে ফিরেছিস সেটাই আমার কাছে অনেক গর্বের বিষয়। তারপরে আমি ফোন করে আমি আমার বরকে জানালাম, ও তো শুনে বলছে হ্যাঁ সত্যি। আমি বললাম হ্যাঁ গো, দিয়ে ফটো তুলে পাঠালাম। ও ভীষণ খুশি হয়েছে। তারপর আমি আমার শ্বশুরবাড়িকে ফোন করে বললাম, তো তারাও ভীষণ খুশি হয়েছে যে তাদের বাড়ির বউ দিদি নাম্বার 1 হয়েছে। এটা ওদের কাছে একটা মানে আনন্দের মুহূর্ত। ওইখানে আমাদেরকে লাঞ্চ দিয়েছিল, মানে খেলাধুলা হওয়ার পরেই লাঞ্চ দিয়েছিল। লাঞ্চে খুব ভালো খাওয়া দাওয়া দিয়েছিল, ভাত, ডাল, বাঁধাকপি দিয়েছিল মাছের মাথা দিয়ে, আর ডিমের ঝোল, চাটনি আর মিষ্টি দিয়েছিল। মা তো প্রত্যেককে ফোন করে করে একদম বলছে যে আমার মেয়ে দিদি নাম্বার 1 হয়েছে। আমার বাড়িতে যে যে জিনিসগুলো ছিল না, সেই জিনিসগুলো দিদি নাম্বার 1 থেকে খেলে করিয়ে দিয়েছি। যেমন ওয়াশিং মেশিন ছিল না, ওয়াশিং মেশিন পেয়েছি। চিমনি ছিল না, চিমনি পেয়েছি। তারপর একটা বারবিকিউ গ্রিলও পেয়েছি, একটা টোস্টার পেয়েছি, তারপর দোলনা পেয়েছি যেটা মানে আমার ভীষণই প্রিয়, আর একটা ফ্রিজও পেয়েছি। নাম্বার 1 মানে আমার ঘর সাজিয়ে দিয়েছে। মা বাবাকে আমি হয়তো কিনে দিতে পারিনি, বাট খেলে দিতে পেরেছি। তোমার সাথে যেটুকু পারলাম শেয়ার করলাম। আমার ওই দিনের মুহূর্তগুলো, দিদি নাম্বার 1 খেলার মুহূর্তগুলো, ওই দিন কি হয়েছে না হয়েছে, গিফট পাওয়ার পর, গিফটগুলো যখন ঘরে এনেছিলাম, প্রত্যেকে এসেছিল দেখতে যে কি গিফট পেয়েছি না পেয়েছি। আর প্রত্যেকে অনেক মানে আশীর্বাদ করেছে, অনেক মানে বাহ 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 করেছে, আর কি হয়। তো হচ্ছে কবে দেখাবে জানা, সবাই দেখবো। তো যেদিন টেলিকাস্ট হয়েছিল, প্রত্যেকে দেখেছিল, আমাদের পাড়ার প্রত্যেকে দেখেছিল, আমার ফ্যামিলি, আমার শ্বশুরবাড়ির প্রত্যেকে দেখেছিল। এবং দেখার পরেই প্রত্যেকে ফোন করে আমাকে বলেছিল এত ভালো খেলেছিস, এত সুন্দর খেলেছিস, মানে এত কিছু আর কি বলেছিল। তো এটাই আর কি। সেই দিনগুলি মানে যখনই লাস্ট ইয়ারে এগুলো আমরা মনে করছিলাম, মানে আমি মনে করছিলাম, করে মাকে বলছিলাম, বাবাকে বলছিলাম যে দেখো মনে আছে খেলতে গিয়েছিলাম, এইগুলো হয়েছিল। তো এই বছরও তাই আমি আরো দুজনে বসে দেখছিলাম, বলছিলাম যে দেখো তুমি তো এখানে ছিলে, তো এই ঘটনাগুলো হয়েছিল সবকিছু। তো ও তখন আমাকে বললো যে তুমি এগুলো যখন আমাকে শেয়ার করছো, তুমি সবাই সাথেই সেটা শেয়ার করো, তাহলে ওরাও আর শুনবে, ওরাও শুনে, ওরাও আর কি একটু ইন্টারেস্ট পাবে যে না আমরাও তাহলে যাই খেলতে। তো এইটাই আর কি ব্যাপার, সেই জন্যই তোমাদের সাথে এটা শেয়ার করা। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও। এখানে আমি ভিডিওটা এন্ড করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। নেক্সট কোনো একটা ভালো ব্লগ দিতে চলেছি, সেটা অপেক্ষায় থেকো। আর এই ব্লগটা ভালো লাগলে লাইক করে দেবে, আর প্লিজ কমেন্ট করো তোমাদের আজকে ব্লগটা কেমন লাগলো। যারা এখনো সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো সবাই খুব ভালো থেকো, খুব আনন্দে থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।